নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শ্রী প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশি সিরিজের আরও একটি রোমাঞ্চকর গল্প, নীল মাকড়সা রহস্য। গল্প পাঠে বাক্যবাগীশ। পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, সুব্রতর ভূমিকায় ঋতম, পরমার ভূমিকায় বর্ণালী, প্রমিতা ও শ্রীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, দুর্গার ভূমিকায় মৌমিতা, নীলু, ঘটক মশাই ও ইন্সপেক্টর ঘটকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, এসপি সাহেবের ভূমিকায় সুদীপ্ত সরকার, রূপুর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, বিজয়গোপাল ও রূপুর বাবার ভূমিকায় জয় ভট্টাচার্য, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশি সিরিজের গল্প নীল মাকড়সা রহস্য। আজকাল বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া যে কি কষ্টকর তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পরমা। আশেপাশে কাছাকাছি একটা মেয়েও পড়ে নেই যে পাত্রী সেজে বিয়ের জন্য অপেক্ষা করছে। কাউকে কাউকে জোড়াজুড়ি করে বাড়ির লোক পাত্রপক্ষের সামনে বসাচ্ছেন ঠিকই, কিন্তু দুদিন পরই ক্ষমাপ্রার্থী হয়ে খবর আসছে মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত কাউকেই বলতে বাকি রাখেননি। সবার এক রা, সব মেয়েই নাকি বুক। তার মধ্যে যদি বা এক আধজনের সন্ধান পাওয়া যায়, কয়েকদিন পর মেয়েটি ফোন করে বলে তার সাথে একজনের 7 অথবা 5, নিদেন পক্ষে 2 বছরের সম্পর্ক চলছে। যদি কোনো কারণে ব্রেকআপ হয় তখন সে ভেবে দেখবে। বুঝতেই পারছেন পরিস্থিতিটা। এইভাবে দেখতে দেখতে 2 বছর কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। বড় ছেলে হিমাদ্রির বিয়ে নিয়ে তাকে একটুও কাঠখড় পোড়াতে হয়নি। হিমাদ্রি এক্সট্রোভার্ট, স্মার্ট এবং চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। গায়ের রং একটু চাপা হলেও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সহজেই মেয়েদের মন জয় করে নিতে বরাবরই সে পটু। ডাক্তারি পড়ার সময় সহপাঠিনী মণিকুন্তলার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। পাশ করার 2 বছরের মাথায় তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 2 বাড়ি তাদের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে দেওয়ায় 2 হাত এক হতে কোনো সমস্যাই হয়নি। স্বামী শুভময় যখন মারা যান, বড় ছেলে হিমাদ্রির বয়স তখন 14 আর ছোট ছেলে নীলাদ্রির 8। শুভময়ের সাথে পরমার পরিচয় বারাসাত কলেজে। শুভময় সেখানে তখন ইকোনমিক্সের প্রফেসর, পরমা ফিলোসফির প্রফেসর হিসেবে সেই কলেজেই প্রথম পোস্টিং পান। সেখান থেকেই আলাপ, তারপর ঘনিষ্ঠতা, প্রেম এবং অবশেষে বিয়ে। স্বামীর অকাল প্রয়াণের পর একা হাতে মানুষ করেছেন 2 ছেলেকে। স্বভাবগতভাবে 2 ছেলে 2 মেরুর। বড় হিমাদ্রি পড়াশোনা ছাড়াও আরও বহু বিষয়ে তার আগ্রহ। পক্ষান্তরে ছোট, লাজুক, অন্তর্মুখী, একমাত্র বইয়ের সাথে তার নিবিড় এবং গভীর প্রেম। ছোটবেলা থেকেই সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়ে থাকা তার স্বভাব। প্রেম তো অনেক দূরের ব্যাপার, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোরই যেন ফুরসত ছিল না তার কোনো দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিল্লির জেএনইউ থেকে পিএইচডি। ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত এখন নৃতত্ত্ববিদ্যার তরুণ অধ্যাপক। বর্তমান পোস্টিং মৌলানা আজাদ কলেজ। এই দীর্ঘ যাত্রাপথে কোনো নারীর ছায়া তার তপস্যা ভঙ্গ করতে পারেনি। কঠোর সংযম এবং নিষ্ঠায় সে উত্তীর্ণ। কিন্তু সমস্যা দেখা দিল এমন হীরের টুকরো ছেলেকে সংসারী করতে গিয়ে। আজ রবিবার। হিমাদ্রি বাড়ির নিচের চেম্বারে রুগী দেখতে ব্যস্ত। নীলাদ্রি উপরে চিলেকোঠার ঘরে ছাত্রছাত্রীদের নোট দিচ্ছে। রূপু, এবারই সকলে আদর করে মণিকুন্তলাকে তার অসামান্য রূপের জন্য রূপু বলে ডাকে। কিচেন থেকে ছুটে এসে বলল,
মা, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। ছোট ছেলের বিষয়ে গভীর চিন্তায় ডুবে থাকা পরমার কানে সে শব্দ এসে পৌঁছয়নি। রূপুর ডাকে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, তাই নাকি? একটু মোবাইলটা এনে দাও তো রূপুমা। রূপু শাশুড়ি মায়ের বেডরুম থেকে মোবাইল এনে তাঁর হাতে দিয়ে কিচেনে ফিরে গেল। প্রতি রবিবার কিচেনের দায়িত্ব রূপু স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। সপ্তাহের অন্য দিনগুলো তো সময় হয় না, হাসপাতালে রুগী, চেম্বার, সারাদিন দম ফেলার সময় থাকে না। যদিও পরমা তাকে কিচেনে যেতে বারণ করেন, সপ্তাহেই একটা ছুটির দিন পুরোপুরি বিশ্রামে কাটাতে বলেন তাকে, কিন্তু রূপুর শখ রবিবারের রান্না সেই করবে। মোবাইলটা হাতে নিয়ে পরমা দেখলেন তার ছোট বোন প্রতিমা ফোন করেছে। ফোন ধরে হ্যালো। প্রতিমা বললেন, তোর হোয়াটসঅ্যাপে মেয়েটার একটা ছবি পাঠাচ্ছি, পছন্দ হলে বলিস। এটা তো ভালো খবর। তা মেয়ের বাড়ি কোথায়? আমাদেরই কৃষ্ণনগরেই। অত ভালো করে জিজ্ঞাসা করা হয়নি, ছবি পছন্দ হলে বিস্তারিত জানবো। ঠিক আছে, তুই বরং ছবিটা আমাকে একটু পাঠিয়ে দে। হোয়াটসঅ্যাপ খুলে প্রতিমার পাঠানো ছবি দেখলেন পরমা। ছবিতে বেশ সুন্দর লাগছে দেখতে। ফর্সা রং, টানা টানা বড় বড় চোখ, টিকালো নাক, ছিপছিপে গড়ন, বেশ আকর্ষণীয়। রূপুকে ডেকে বললেন, রূপু, তোমার কাজ শেষ হলে একবার এসো তো। মাছের ঝোলের মশলা কষাতে কষাতে রূপু উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ মা, জলটা দিয়েই যাচ্ছি। ছবি দেখে রূপুরও খুব পছন্দ হলো। সে বলল, বাহ, দেখতে তো বেশ সুন্দর। তা মা, এডুকেশনের বিষয়ে কি কিছু বলেছে? না, এখনো তেমন কিছুই জানা যায়নি। তোমার মাসিমণি বলেছে ছবি দেখে পছন্দ হলে তারপর বিস্তারিত জানাবে। তাহলে মাসিমণিকে বলে দিন ছবি আমাদের পছন্দ, কথা এগুলো হোক। বলছি, হিমুকে একবার দেখিয়ে নিলে হতো না? এসবের সিদ্ধান্ত তো আপনার আর আমার উপরই ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমি তাহলে প্রমিতাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তাই করুন মা। সব শুনে প্রতিমা বললেন, তাহলে ঘটককে নিয়ে নেক্সট সানডে আমি তোদের বাড়ি যাচ্ছি। পরের রবিবার বিকেল 4টে প্রতিমা এলেন পরমার কল্যাণীর বাড়িতে, সাথে ঘটক মশাই। ছুটির দিন, তাই সকলে বাড়িতেই ছিল। তাছাড়া প্রতিমার আসার কথা সকলের জানাই ছিল আগে থেকে। ঘটক মশাইয়ের কাছ থেকে জানা গেল পাত্রীর নাম শ্রীময়ী ঘোষাল, লেখাপড়া ইংরেজি অনার্স গ্র্যাজুয়েট। খুব ছোটবেলায় বাবাকে হারায় সে। তখন তার মা তাকে নিয়ে তার মামার বাড়িতে আশ্রয় নেন। শ্রীময়ীর বয়স যখন 10, তখন তার মাও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মামা ও মামির কোনো সন্তান না থাকায় তাকেই সন্তানের মতো মানুষ করেছেন দুজনে। উপযুক্ত শিক্ষা দিয়েছেন, আদর ভালোবাসা দিয়েছেন। 2 বছর হলো মামিও গত হয়েছেন। বর্তমানে মামার আর্থিক অবস্থা খুবই খারাপ। মামির চিকিৎসা করাতে গিয়ে একরকম নিঃস্ব। যদি কোনো ভালো পরিবারে আদরের ভাগ্নিটিকে পাত্রস্থ করতে পারেন, সেটাই তার শেষ বয়সের ইচ্ছা। সবকিছু শোনার পর ঠিক হলো পরের রবিবার পাত্রীর সাথে একটি সাক্ষাৎকার আয়োজন করা হবে। ঘটকমশাই বললেন স্থান এবং সময় পাত্রীর মামার সাথে আলোচনা করে পরে জানিয়ে দেবেন। কিঞ্চিত জলযোগ করে এবং 500 টাকা দক্ষিণা নিয়ে ঘটকমশাই ফিরে গেলেন। প্রতিমাও তার সাথে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু এবাড়ির কেউই তাকে যেতে দিলেন না। পরমা বললেন, হ্যাঁ রে, তুই এসে এরকম যাই যাই করছিস কেন বলতো? কতদিন পরে এলি, একটু বস না রে, গল্প করি, একটু আলোচনা আছে তোর সাথে, তারপর নয় যাস। তোর ভগ্নিপতি বেচারা কি খাবে সেটা ভেবে দেখেছিস? আহা, ও না থাকলে যেন বিজন একেবারে না খেয়ে উপবাস করে থাকবে। তোর বৌমা আছে, রান্নার মেয়ে আছে, ওরা ঠিক ম্যানেজ করে নেবে। তুই চুপটি করে বসতো, সে আমি বিজনকে ফোন করে সব বলে দিচ্ছি এক্ষুনি। তা ঠিক, ওরা আমাকে কিছুই করতে দেয় না। দেখ না, বসে বসে আমি দিন দিন আনফিট হয়ে যাচ্ছি। মাসিমণি, বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে আমরা যেতে দিচ্ছি না। শোন এই মেয়ের কথা, এতদিন আমায় না দেখে তোমার মেসোমশাই হাট ফেল না করে বসে। সকলেই হো হো করে হেসে উঠল। ঘটকমশাই এসেছিলেন, তারপর 3 দিন পার হয়ে গেছে। প্রতিমা এখনো দিদি পরমার বাড়িতেই আছেন। পাত্রীর সাথে সাক্ষাৎ করার সময় ও স্থানের বিষয়ে
কিছুই এখনো পাত্রীপক্ষের তরফ থেকে জানানো হয়নি। বোন বাড়িতে একা থাকবে এই জন্য পরমা একদিন কলেজ থেকে ছুটি নিয়েছেন। এখন সময় দুপুর 2:30। বাড়িতে পরমা ও প্রতিমা ছাড়া সবসময়ের কাজের মেয়ে দুর্গা, এই 3 জন প্রাণী। দুপুরে খাওয়া সারা হয়ে গেছে দুপুর 2টোর আগেই। ড্রয়িং রুমে টিভি খুলে দুর্গা সিরিয়াল দেখতে ব্যস্ত। 2 বোন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে নিতে গল্প করছেন। আলোচনার বিষয়বস্তু পাত্রীর সাথে সাক্ষাৎকারের স্থান কাল। পরমা বললেন, রমি, ওরা তো এখনো পর্যন্ত কোনো খবরই বললো না রে। আজকের দিনটা দেখা যাক, তারপর খোঁজ নেব। এমন সময় কলিং বেল বেজে উঠল। পরমা ঘর থেকে চেঁচিয়ে বললেন, দুর্গা, দেখ তো কে এলো। জেঠিমা, রবিবার যে ঘটকবাবু এসেছিল সে সঙ্গে করে একটা লোক নিয়ে এসেছে। ডেকে এনে ড্রয়িং রুমে বসা। পোশাক বদলে মাথায় চিরুনি চালিয়ে একটু প্রসাধনের টাচ দিয়ে 2 বোন ড্রয়িং রুমের দিকে পা বাড়াল। দুর্গা অনেক আগেই তাঁদের ডেকে এনে বসিয়েছেন। ড্রয়িং রুমে ঢুকে দেখা গেল ঘটক মশাই সোফায় বসে আছেন এবং তার পাশে বসে আছেন 50-এর উপর বয়স হবে একজন ভদ্রলোক। পরনে নীল ট্রাউজার এবং নীল সাদা চেক হাফ শার্ট, মুখে 2 দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল রুক্ষ কিন্তু আঁচড়ানো, গায়ের রং তামাটে, চোখে চশমা, চেহারায় গ্রাম্য ছাপ। পরমা এবং প্রতিমা ড্রয়িং রুমে প্রবেশ করতেই বসে থাকা 2 জনে উঠে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার জানালেন। প্রতি নমস্কার জানিয়ে পরমা তাদের বসতে বললেন এবং নিজেরা উল্টো দিকের সোফাটিতে পাশাপাশি বসলেন। পরমা বললেন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঘটক মশাই উত্তর দিলেন, না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। এই পরিচয় করিয়ে দিই, ইনি হলেন গিয়ে পাত্রীর মামা বংশগোপাল চক্রবর্তী। এনার কাছে এই শ্রীময়ী বড় হয়েছে। অনেক আদর যত্নে ইনি তাকে পড়াশোনা শিখিয়েছেন, মানুষ করেছেন। ইদানিং এনার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। স্ত্রীর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন প্রায়। এরপর ঘটক মশাই পরমা ও প্রতিমার পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন, আর ইনি হচ্ছেন পাত্রের মা, আর উনি পাত্রের মাসি। আর এক প্রস্থ নমস্কার ও প্রতি নমস্কারের পর পরমা জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি। আপনার ভগ্নিপতি অর্থাৎ শ্রীময়ীর বাবা কিভাবে মারা গিয়েছিলেন? উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। স্কুলে মাস্টারি করতেন, সাইকেলে করে ফিরছিলেন। একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। কি নাম ছিল তার? কোথায় থাকতেন? রবীন্দ্রনাথ ঘোষাল। ওনাদের বাড়ি ছিল বর্ধমান জেলার ওই কাটোয়ায়। আপনার বোন মানে শ্রীময়ীর মা কিভাবে মারা গেলেন? ওর জন্ডিস হয়েছিল। গ্রামের ডাক্তার রোগ ধরতে পারেনি। শহরের বড় ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এবার প্রতিমা জিজ্ঞেস করলেন, মেয়েকে কোথায় দেখাবেন? এই প্রশ্নের উত্তর ঘটক মশাই দিলেন। তিনি বললেন, চক্রবর্তী মশাই বলছিলেন অত দূরে যেতে আপনাদের কষ্ট হবে, তা উনি যদি মেয়েকে কাছাকাছি কোথাও এনে দেখায় তাতে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? না না, আপত্তি কেন হবে? এ তো ভালো প্রস্তাব। কি রে দিদি, তোর কোনো আপত্তি আছে? না, এতে আর আপত্তি কি? তা সেটা কোথায় করতে চাইছেন? আপনাদের পছন্দসই কোনো ভালো জায়গা জানা থাকলে আপনারা বলতে পারেন। দুর্গা এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে সবার কথা মন দিয়ে শুনছিল। এবার সে বলল, জেঠিমা, আমি বলবো একটা জায়গার কথা। বল। স্টেশনের কাছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের দোতলায় অনেকগুলো বড় বড় কেবিন আছে, ভাড়া দেয় মেয়ে দেখার জন্য। ওখানে বুক করে রাখো। বাবা, তুই এত সব জানলি কি করে? রাস্তার মোড়ে মুখার্জিদের বাড়ির ছেলের বিয়ের সময় মেয়ে দেখার জন্য ওখানে কেবিন ভাড়া নিয়েছিল। মেয়ের বাড়ি বহরমপুর, ওখানে এনে মেয়ে দেখিয়েছিল। ওদের বাড়িতে কাজ করে জোছনা, ও আমাকে বলেছে। কল্যাণীতে আনতে পারবেন মেয়েকে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবে। তাহলে কখন আনবেন? ও দাঁড়ান, আগে দেখিনি কখন পাওয়া যাবে কেবিন। পরমা ফোনে যোগাযোগ করলেন রেস্টুরেন্টের মালিকের সাথে। রেস্টুরেন্টের মালিক জানালেন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খালি আছে। ওই সময় হলে একটা বড় কেবিন তিনি রেখে দেবেন।
দুপক্ষই রাজি হয়ে গেল। ঠিক হলো সামনে রবিবার বিকেল 3টে। দেখতে দেখতে নির্ধারিত দিন রবিবার এসে গেল। কথা ছিল বাড়ির 4 সদস্য, পরমা, হিমাদ্রি, রূপু ও নীলাদ্রি সকলেই যাবে। কিন্তু নীলাদ্রি কোনো মতেই যেতে রাজি হলো না। তার এক কথা, তোমরা দেখে যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। রূপু বলল, ও মা, সে কি কথা? বিয়ে করবে তুমি, আর তুমিই দেখবে না? নীলাদ্রির সাফ কথা। কেন বৌদি, তোমাদের ওপর কি আস্থা রাখতে পারি না? অগত্যা 2:45 নাগাদ পরমা, প্রতিমা, হিমাদ্রি ও রূপু এই 4 জন বাড়ি থেকে বেরোলেন। আজ রবিবার, সেই জন্যে ড্রাইভারকে ছুটি দেওয়া আছে, তাই বাড়ির গাড়ি বের না করে 2টো সাইকেল রিক্সা নেওয়া হলো। গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে পৌঁছে দেখলেন গেটের সামনে ঘটক, মামা বংশগোপাল ও একটি 24 বছরের মেয়ে পরনে গোলাপি সিল্কের শাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। সকলে মিলে দোতলায় উঠে গেলেন। আলাপ পরিচয় পর্ব দিয়ে শুরু করে ঘণ্টাখানেক ধরে চলল কথাবার্তা, সাথে কফি ও হালকা স্ন্যাক্স খাওয়া। ছবিতে যা দেখা গিয়েছিল সামনাসামনি দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর মেয়েটি। খুবই স্মার্ট, অনর্গল চস্ত ইংরেজিতে কথা বলে যাচ্ছে। প্রতিটি প্রশ্নের উত্তর নিজস্ব অনন্য বাচনভঙ্গিতে সপ্রতিভ, অথচ মিষ্টি কথায় দিয়ে যাচ্ছে, একটুও জড়তা নেই। রানাঘাটের মিশনারি কনভেন্ট স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে চাকদা কলেজ থেকে ইংরেজি অনার্স কমপ্লিট করেছে। মেয়েটির মধ্যে এমন একটা জিনিস আছে যা যে কোনো মানুষকে অনায়াসে আকর্ষণ করবেই। 3:45 পর্যন্ত চলল এই সাক্ষাৎকার। ঠিক 4টের সময় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুই পক্ষ একে অপরকে বিদায় সম্ভাষণ জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মেয়ে দেখে সকলেই খুব খুশি এবং তার প্রশংসায় পঞ্চমুখ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে গেল পাত্রী হিসেবে একে এক বাক্যে নির্বাচিত করা যায়। 2টি রিক্সা ধরে একটিতে হিমাদ্রি এবং রূপু, অন্যটিতে পরমা ও প্রতিমা উঠে বসল। তাদের বাড়ির গলির মুখ পর্যন্ত আসতে মিনিট 5 সময় লাগল। রিক্সা থেকে নেমে দুই বোন পরমা ও প্রতিমা মোড়ের বড় মিষ্টির দোকানটায় গেল মিষ্টি কিনতে। একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে, বয়স 26-27 হবে, পরমাকে দেখেই কোথা থেকে যেন এসে তাঁর পাশটায় দাঁড়িয়ে রইল। পরমা দোকানদারকে বললেন ওই মেয়েটিকে 4টি রসগোল্লা দিয়ে দিতে। মিষ্টি কিনে ফিরে আসার সময় প্রতিমা দিদিকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কে? জানি না রে, মাস 6 ধরে এলাকাতেই দেখা যাচ্ছে। সবসময় চুপচাপই থাকে। খিদে পেলে কেউ কিছু খাবার কিনতে গেলে পাশে গিয়ে দাঁড়ায়, কেউ কিনে দেয়, আবার কেউ দেয় না। খাবার পেয়ে গেলেই আবার চলে যায়। দেখতে তো বেশ সুশ্রী, ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। কি ভাগ্য! বাড়ির লোকেরাই বা কেমন, একটু খোঁজ খবর করেনি? হয়তো করেছে, খুঁজে পাইনি। এখনো হয়তো বাড়ির লোকেরা পথ চেয়ে বসে আছে। বাড়িতে ফিরে সবার আলোচনার বিষয়বস্তু একটাই, কেবল শ্রীময়ী। মাত্র 1 ঘন্টার আলাপচারিতায় সকলেই যেন মন্ত্রমুগ্ধ। ওই সামান্য সময়টুকুর মধ্যে মেয়েটি সকলের মন জয় করে নিয়েছে, একমাত্র নীলাদ্রি বাদে। সে একই রকম নিষ্পৃহ, উদাসীন। সুতরাং তার কোনো মতামত নেই, অন্যদের মতই তার মত। রাত্রি 9টার সময় প্রতিমার মোবাইলে ঘটক মশাইয়ের কল এলো। ঘটক বললেন, বলছিলাম কি মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে তো অপছন্দ করার মতো নয়। তাহলে আগামী দিন আমি আর বংশবাবু আপনাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওই শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। কি বলেন? ঠিক আছে, আসুন। পরের দিন বাড়ির পরিবেশে যেন একটা আসন্ন শুভ বিবাহের আবহ। আগের দিন মেয়ে দেখে আসার পর থেকেই বাড়ির প্রায় সকলের মনেই একটা উত্তেজনা। রূপুকে তা যেন একটু বেশি করে স্পর্শ করেছে। আজ ঘটক মশাই আসবেন কথা পাকা করতে।
সেই উদ্দীপনায় এবং আলোচনায় অংশ নেবার উৎসাহে রূপু আজ হাসপাতালে বের হয়নি, ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে থেকে গেছে। বাড়ির সকলের মনেই কম বেশি উত্তেজনা, একমাত্র ব্যতিক্রম নীলাদ্রি। সে বরাবরের মতোই নিষ্পৃহ। একেই বুঝি বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঘটক এবং বংশগোপাল আগের দিনের মতো 3টে নাগাদ এলেন। আজ রূপুই তাদের আপ্যায়ন করে বসালো। বংশগোপাল আজ 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছেন, প্রথাগত সৌজন্য ও নতুন আত্মীয়তার মধুর শুভারম্ভের প্রতীক হিসেবে। এবাড়ির তরফ থেকেও ডিশ ভর্তি করে মিষ্টি পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানানো হলো। জলযোগন্তে কথাবার্তা শুরু হলো। ঘটক বললেন, আসলে হয়তো কি, এই বংশবাবুর আর্থিক অবস্থা বর্তমানে খুবই খারাপ। বিবাহের বিপুল খরচ বহন করার মতন সামর্থ্য তার এই মুহূর্তে নেই। কোনো রকমের মেয়েকে আপনাদের হাতে তুলে দিতে পারলে তিনি ব্যয়মুক্ত হতে পারেন। যদি আপনারা এই বাপমা মারা মেয়েটাকে একটু দয়া করেন। আমাদের দিক থেকে কোনো ডিমান্ড নেই, সুতরাং সেদিক থেকে কোনো খরচ হওয়ার কথাই নেই। আসলে বিয়ের অনুষ্ঠান করতেও তো বিরাট খরচ, সেটা সামর্থ্য তার নেই। তিনি চাইছেন রেজিস্ট্রি করে মেয়েকে আপনাদের হাতে সমর্পণ করতে। এ বিষয়ে আপনাদের কি মত? এ কথা শুনে সকলেই একটু থমকে গেলেন, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। রূপু বেশ হতাশ। বিয়েতে প্রচুর আনন্দ করবে বলে সে মনে মনে উত্তেজনায় ফুটছিল, তাতে যেন জল ঢেলে দিল এমন প্রস্তাব। প্রতিমা এই ব্যাপারটা মানতে একেবারে রাজি নয়। তিনি বললেন, এটা বললে কেমন করে হবে? আমাদের আত্মীয় স্বজন, পরিচিত পরিজন, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে? না না, এটা হয় না। ছোটোখাটো করে হলেও বিয়ের অনুষ্ঠান একটা করতেই হবে। বংশগোপাল এবার হাত জোর করে কাকুতি মিনতি করে বললেন, আপনারা আমাকে দয়া করুন। বিয়ের অনুষ্ঠান করতে প্রচুর টাকার প্রয়োজন। কোথায় কোথায় পাবো অত টাকা? আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা জানাচ্ছি না, আমরা আলোচনা করব, তারপর জানিয়ে দেব। ঘটক এবং মেয়ের মামা বংশগোপাল চলে গেছেন, তা 8 ঘন্টা হয়ে গেছে। প্রতিমার স্বামী বিজনকে ফোন করে চলে আসতে অনুরোধ করেছেন পরমা। তিনি হয়তো আসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন বাড়ি থেকে। সকলে বাড়ি ফিরলে রাতে বিষয়টা নিয়ে আলোচনায় বসা হবে। রূপু হিমাদ্রিকে ফোন করে বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। পরমা ছোট ছেলে নীলাদ্রিকেও একই কথা বলে দিয়েছেন। সন্ধ্যের পরে পরেই একে একে হিমাদ্রি এবং নীলাদ্রি বাড়ি ফিরেছে। তার কিছুক্ষণ আগেই বিজনও এসে গেছেন। সান্ধ্য চা জলখাবার খাওয়া হয়ে যেতেই ড্রয়িং রুমে বসে শুরু হয়ে গেল সিরিয়াস আলোচনা। নীলাদ্রি এই আলোচনায় অংশ নিতে রাজি হচ্ছিল না, কিন্তু মায়ের ধমক খেয়ে অনিচ্ছা সত্ত্বেও এসে বসতে হয়েছে তাকে। বিয়ের অনুষ্ঠান হবে না এমন প্রস্তাবে প্রতিমা প্রথম থেকেই রাজি নয়, তা আগেই জানা গেছে। সকলের সামনে পরমা মেয়ের পক্ষের প্রস্তাবটা রেখে সকলের মতামত চাইলেন। প্রতিমা বললেন, বিয়ের অনুষ্ঠান হবে না, আচার সংস্কার হবে না, আনন্দ উল্লাস হবে না, এতে আমার মত নেই। তাকে সমর্থন করে রূপু বলল, আমারও একই মত। দেওরের বিয়েতে বরযাত্রী যাব না, আমোদ হুল্লোড় কিচ্ছু করব না, এটা কেমন লাগে? আলোচনায় উপস্থিত 6 জনের মধ্যে 3 জনই প্রস্তাবের বিপক্ষে। তাহলে কি বিয়ে ভেস্তে যাবে? ঠিক এই সময় নিষ্পৃহের মতো বসে থাকা নীলাদ্রি প্রথম মুখ খুলল। সে বলল, আচ্ছা, তোমরা ওদের বাড়ির অনুষ্ঠানের উপর এত কেন গুরুত্ব দিচ্ছ? আজকাল তো বিয়ে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। সুতরাং রেজিস্ট্রি যখন করতেই হবে, তখন সেই প্রাচীন কাল থেকে চলে আসা আচার অনুষ্ঠানের গুরুত্বটা কোথায়? ওটা বর্তমান সময় একেবারেই অপ্রাসঙ্গিক। কারো সামর্থ্য নাও থাকতে পারে অকারণে আড়ম্বর করে পয়সা নষ্ট করার। তা বলে কি তাদের বিয়ে হবে না? বিবর্তনের প্রতি ধাপে ব্যবস্থাকে জিয়ে রাখার পক্ষে মানুষের বিরোধ ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিবর্তন থেমে থাকবে। আমার মনে হচ্ছে এটা একটা ভালো প্রস্তাব এবং এটা মেনে নেওয়া উচিত। আর আমি বলে রাখছি, ওই সংসেজে আমি বিয়ে করতে যেতে পারবো না। নীলাদ্রি থামার পর সারা ঘরে 30 সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। সকলের চোখগুলো অবাক দৃষ্টিতে তার দিকে নিবদ্ধ করা। 30 সেকেন্ড পর মেসমশাই বিজন সমাদ্দার নীরবতা ভঙ্গ করে তার রায় জানালেন। তিনি বললেন, দেখো,
নীলুর কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে। সকলে অনুমতি দিলে আমি একটা সমাধান দিতে পারি। নিশ্চয়ই, তুমি বলো বিজন। আমরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে পারি। সেখানে আমাদের নিকট আত্মীয়দের পরিজনদের নিমন্ত্রণ করতে পারি। কন্যাপক্ষের যে কজন আসবেন। সেখানে রেজিস্ট্রি কার্য সম্পন্ন করে আমরা সারা রাত পার্টি করে আমোদ আহ্লাদ করতেই পারি, কোনো বাধাই নেই। হ্যাঁ, এটা মন্দ নয়। বেশ একটা আধুনিকতার ছোঁয়া আছে, আবার সব দিক বজায়ও থাকছে। এটা খুব ভালো প্রস্তাব। আমাদের তো আনন্দ করা নিয়ে কথা। বাবা নীলু, তুমি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তাহলে কমিউনিটি সেন্টার আমাদের এখানেই নেওয়া হোক। খরচ খরচা যখন সব আমাদেরই করতে হবে। ডেফিনেটলি। তাহলে পাত্রীপক্ষকে একবার জানিয়ে দেওয়া হোক এই প্রস্তাবটা। এর পরের ঘটনা আর বিস্তারিত বলার কোনো অপেক্ষা রাখে না। দুপক্ষের সম্মতিতে দিন নির্ধারণ করে নির্ধারিত দিনে বিবাহ রেজিস্ট্রি এবং প্রথা মতো পরের দিন রিসেপশন ধুমধাম করে হয়ে গেল। রিসেপশনের দিন বলাই বাহুল্য প্রচুর লোকজন আমন্ত্রিত ছিল। অঢেল উপহার সামগ্রীতে ঘর উপচে পড়ার জোগাড়। প্রাপ্ত সোনার অলঙ্কারের পরিমাণ কমপক্ষে 30 ভরি। এছাড়াও আরও অনেক উপহার সামগ্রী। এ পর্যন্ত কাহিনীতে তেমন কোনো উত্তেজনা বা মোচড় ছিল না। আর 5টা ঘটনার মতো সাদামাটাই প্রায়। কিন্তু আসল কাহিনী শুরু হলো এরপর থেকে। রিসেপশনের পরের দিন নববধূ, যার পোশাকি নাম শ্রীময়ী বলে আমরা জেনেছি, গত পরশু তার শাশুড়ি মা তার নামটি অ্যামেন্ডমেন্ট করে একটু ছোট করে দিয়েছেন। তারপর থেকে এবারই সকলে তাকে আদর করে শ্রী বলে ডাকছে। আমরাও তাকে শ্রী বলেই উল্লেখ করব। ভোর 5:30টায় শ্রী ঘুম থেকে উঠে পড়েছে। গতকাল অনেক রাত পর্যন্ত রিসেপশনের অনুষ্ঠান চলেছে। সবার ঘর তাই বন্ধ, সকলে ঘুমোচ্ছে। এমনিতে এ বাড়িতে কেউ সকাল 7টার আগে ঘুম থেকে ওঠে না। আজ 10টার আগে কেউ উঠবে বলে মনে হয় না। প্রাত্যহিক কাজ সেরে দাঁত ব্রাশ করতে করতে দুর্গার ঘর উকি দিয়ে এলো শ্রী। 2 দিন এই বাড়িতে আছে, এর মধ্যেই সবার ঘর চিনে নিয়েছে সে। দেখল দুর্গা তখন ঘুমোচ্ছে। এ বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে দুর্গা। গত পরশু কথা সে জেনেছে। আরও জেনেছে মেন গেট দুর্গাই খোলে, তারপর কাজের মাসি আসে ঘরদোর পরিষ্কার করা, বাসন কোসন মাজা ইত্যাদি কাজ করতে। কাজের মাসি চলে যাবার পর দুর্গা চা করে সকলকে বেড টি সার্ভ করে। 8টার সময় ব্রেকফাস্ট রেডি করে দুর্গা সকলকে খাবার টেবিলে ডেকে সার্ভ করে। এটা রোজের রুটিন। মুখ ধুয়ে শ্রী দুর্গাকে ডেকে তুলল। অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজ তার ঘুম ভাঙতে চাইছে না। ঘুম চোখে বসে এসে বলল, ছোট বৌমনি, তুমি এত সকালে কেন উঠেছো? কাজের মাসি আসবে, দরজা খুলতে হবে না? ঘুমিয়ে থাকলে হবে? এলে ডাকবে, তখন খুলবো। তুমি গিয়ে শুয়ে পড়ো। না না, তুমি বলো চাবি কোথায় থাকে, আমি খুলে দিচ্ছি। রান্নাঘরের দেওয়ালে একটা হুক আছে, ওখানে ঝুলছে। চায়ের জিনিসপত্র কোথায় আছে আমাকে বলে দাও। কেন, তুমি চা করবে নাকি? হ্যাঁ। শুনলে জেঠিমা আমায় বকবে। কিচ্ছু বকবে না, তুমি আমায় বলো। অগত্যা দুর্গাকে সব কিছু বের করে দিতে হলো। চা করে নিয়ে 4টে কাপে চা ঢেলে ট্রেতে সাজিয়ে শ্রী প্রথমে শাশুড়ির ঘরে গিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে চায়ের প্লেট হাতে দিয়ে বলল, মা, ব্রেকফাস্টে কি করা হবে? সে কি মা, তুমি কেন চা এনেছো? দুর্গা কোথায়? সে দুর্গা করবে খন, তুমি ঘরে যাও। না মা, আজকের দিনটা অন্তত আমায় করতে দিন, কাল থেকে আবার নয় দুর্গা করবে। কি পাগল মেয়ে একটা, কোনো কথা শুনবে না। ঠিক আছে, আজকের দিনটাই শুধু অনুমতি দিচ্ছি, কিন্তু কাল থেকে কিন্তু একদম না। ঠিক আছে, তাই হবে মা। লুচি আর আলুর দম কি করতে পারো? চেষ্টা করে দেখি। ব্রেকফাস্ট খেয়ে শ্রীয়ের রান্নার প্রশংসায় নীলাদ্রি বাদে সকলেই একেবারে পঞ্চমুখ। একদিনেই মেয়েটা সকলের মন জয় করে নিল। একটা অদ্ভুত ক্ষমতা আছে তার। এইভাবে দিনে দিনে শ্রী এবাড়ির সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠতে লাগল। পরমা তো যেন 10 মুখে
ছোট বৌমার প্রশংসা করে বেলাতে লাগলেন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরিমণ্ডলে। বড় বৌমার রূপু একটু একটু করে ঢাকা পড়ে যেতে থাকল। মনে মনে তার স্ত্রীর উপর হিংসা জন্মাবে এটা স্বাভাবিক, কিন্তু সে মেধাবী বুদ্ধিমতী মেয়ে। স্ত্রীর এমন অস্বাভাবিক অতিরিক্ত ভালো আচরণ তার মনে সন্দেহের উদ্রেক করতে থাকে, কিন্তু অন্যদের সাথে এই বিষয়টা সে শেয়ার করতে পারে না, পাছে সকলে তাকে জেলাস ভাবে, ভুল বোঝে। যাই হোক, এইভাবে দিন এগিয়ে চলল বেশ আনন্দময় পরিবেশে। দুই ছেলে বৌমাকে নিয়ে পরমা খুবই সুখের সংসার তখন, যা অন্য প্রতিবেশীদের কাছে বেশ ঈর্ষণীয়। মাস তিনেক পর একদিন শ্রী তার শাশুড়ি মাকে বলল, মা, অনেকদিন মামার সাথে দেখা হয় না, আমি আগামীকাল মামার সাথে দেখা করতে যেতে চাই। বেশ তো, আমি নীলুকে বলবো তোমাকে নিয়ে যেতে। না মা, ও ব্যস্ত, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, আমি একা গিয়ে সন্ধে নাগাদ ফিরে আসব। ঠিক আছে, দুর্গা তোমার স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, সাবধানে কিন্তু যাবে আর ফিরবে। পরের দিন শ্রী মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সময় তখন সকাল 9টা। হিমু এবং নীলুও যথাসময়ে তাদের নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। রূপুর শরীরটা কদিন ধরে খারাপ, তাই সে দুদিন আগে থেকে ছুটি নিয়ে বাড়িতেই আছে। মাসখানেক হলো পরমা রিটায়ার করেছেন, সেই কারণে তিনিও বাড়িতেই থাকেন সব সময়। 1:30টার সময় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের। পরমা ও রূপু ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। দুর্গা আজ তার প্রিয় সিরিয়াল না দেখে পরমার পাশে এসে বসল। একটা কথা বলার জন্য দুর্গা উসকুস করছিল, বলবে কি বলবে না একটা দোনামোনা কাজ করছে তার ভেতরে। পরমা তা আন্দাজ করে জিজ্ঞাসা করলেন, কিরে দুর্গা, কিছু বলবি? হ্যাঁ জেঠিমা, যদি রাগ না করো তাহলে একটা কথা বলবো। আরে বল, রাগ করবো কেন? আগে কথা দাও, রাগ করবে না। আচ্ছা বল, রাগ করবো না। ছোট বৌমনির এত ভালো মানুষই আমার কেমন যেন সন্দেহ হয়। কেন? কোনো সন্দেহ হওয়ার মতো কি দেখলি তুই? কিছু দেখিনি, তবু আমার কেমন যেন মনে হয় এগুলো সত্যি নয়, অভিনয় করছে, আসলে ও ভালো মানুষ নয়। দূর পাগলি, তা কেন হতে যাবে? ওগুলো তোর ভুল ধারণা। দুর্গার কথাটা একেবারে ফেলে দেবেন না মা, আমারও অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছে ও যেন ওভার অ্যাক্টিং করছে। আপনারা কিছু মনে করবেন বলে বলিনি এতদিন। পরমার কাছে বিষয়টি খুবই অপ্রীতিকর এবং অবাঞ্ছিত। এবারই প্রধান তিনি, তাকে নিরপেক্ষতা রাখতেই হবে, অন্যথায় সংসারে অশান্তি সৃষ্টি হবে। শেষমেশ সংসারটা ভেঙে টুকরো হয়ে যেতে পারে, তাকে ধৈর্য ধরতেই হবে। তাই প্রসঙ্গ পরিবর্তন করার জন্য তিনি বললেন, ওসব কথা থাক মা রূপু, এখনো পর্যন্ত যখন সরাসরি তেমন কিছু ঘটেনি, তখন আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই চলা ভালো। দুর্গা, টিভিটা একটু অন কর দেখি। রূপু শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে নিজের ঘরে শুতে চলে গেল। 6টা বাজে, সন্ধে হয়ে এসেছে, শ্রী এখনো ফেরেনি। একটু চিন্তা হচ্ছে পরমার। বলে গেল সন্ধ্যার আগে ফিরবে, কিন্তু এখনো ফিরছে না দেখে একবার ফোন করলেন। রিং হয়ে যাচ্ছে, ধরছে না। ফিরল যখন, তখন বাজে 7টা। তাকে ফিরতে দেখে পরমার চিন্তা দূর হলো। তিনি জিজ্ঞেস করলেন, এত দেরি হলো যে? কোনো উত্তর না দিয়ে গটগট করে হেঁটে নিজের ঘরে গেল শ্রী। পরমা বুঝতে পারল না তার এমন আচরণের কারণ কি। 3 মাস এ বাড়িতে আছে, কোনোদিন এরকম ব্যবহার করেনি কারোর সাথে, আজ হঠাৎ কি হলো? তাহলে কি দুর্গা আর রূপুর কথাই ঠিক? এতদিন কি তাহলেও সত্যি সত্যি অভিনয় করছিল? এক রাশ চিন্তার মেঘ ভিড় করে আসে পরমার মনে। মিনিট 10 পর পরমা আবার গেল শ্রীর ঘরে। শাড়ি ছেড়ে ঘরের পোশাক পরে শ্রী তখন বিছানায় কাত হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে পরমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে শ্রীমা, কোনো সমস্যা? ঝাঁঝিয়ে উঠল শ্রী। আমাকে আপনার কাছে সব ব্যাপারে কৈফিয়ত দিতে হবে নাকি? আর ওই শ্রী নামে আমাকে আর ডাকবেন না, যত সব আধিক্যেতা। খুবই অপমানিত বোধ করলেন পরমা। জীবনে
এরকম অপমানিত তাকে কখনো কোনোদিন হতে হয়নি। সারা জীবন মানুষের কাছ থেকে সম্মান, সম্ভ্রম ও সমীহ পেয়ে এসেছেন। তার কাছে এটা একেবারেই অপ্রত্যাশিত। তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? আবারও অভদ্রের মতো উঁচু গলায় প্রায় চিৎকার করে শ্রী বলল, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, আপনি বাইরে যান। ততক্ষণে চেঁচামেচি শুনে দুর্গা এবং রূপু ওই ঘরের সামনে চলে এসেছে। শাশুড়িমাকে এভাবে হেনস্থা হতে দেখে রূপু বলল, মা, আপনি বেরিয়ে আসুন। শ্রীময়ীর এমন অকারণ দুর্ব্যবহারের কোনো ব্যাখ্যা ছিল না পরমার কাছে। তার কেবলই মনে হচ্ছিল দুর্গা এবং রূপুর দুপুরের কথাগুলো। এখন তার বিশ্বাস হতে লাগলো ওদের কথাগুলো। সম্ভবত কেন, নিশ্চিতভাবেই ওই মেয়ে এতদিন অভিনয় করছিল বাড়ির সকলের সাথে। পরমার সুখের সংসারে যেন নেমে এলো রাহুর ছায়া। এরপর থেকে এ বাড়িতে লেগে রইল নিত্য অশান্তি, আর সকল অশান্তির কেন্দ্র একমাত্র শ্রীময়ী। সকলের সাথে তার অকারণ দুর্ব্যবহারে দিন দিন সকলেই অতিষ্ঠ হয়ে উঠল। সমাজে, পাড়ায় এই পরিবারটি অত্যন্ত সম্মানীয় একটি পরিবার। সেই সম্মানের কথা বিবেচনা করে মুখ বুজে এই অত্যাচার সহ্য করে যেতে হচ্ছে তাদের। তাতেও যে সম্মান রক্ষা করা যাচ্ছে এমন নয়, ওই মেয়ের অভদ্রের মতো চিৎকার আশেপাশের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এইভাবেই 1 মাস পার হয়ে গেছে। শ্রীময়ীর অত্যাচারে ধৈর্য ও সহ্যের সীমা অনেক দিন আগেই অতিক্রম করে গেছে এবাড়ির সকল সদস্যের। শেষ পর্যন্ত তাদের বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হলো এ মেয়েকে ডিভোর্স দিতে হবে। শ্রীময়ীকে ডেকে পরমা বললেন, শোনো বৌমা, তোমার হয়তো এ বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই, আর প্রতিদিন তোমার এই অকারণ দুর্ব্যবহারে আমরা সকলেই অতিষ্ঠ। তুমি তোমার মামার কাছে চলে যাও, ডিভোর্সের নোটিশ তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। শুনে শ্রীময়ী একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, অত সহজ ভেবেছেন? আপনি বলবেন আর আমি চলে যাব? আইন সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? আমাকে যদি যেতেই হয় তো আপনাদের সকলকে জেলের ঘানি টানিয়ে তবেই যাব। পরমা বুঝতে পারলেন এত সহজে এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। এই গভীর জলের মাছ। খুব দুরভিসন্ধি নিয়ে সে এ বাড়িতে এসে ঢুকেছে। চিন্তায় পরমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। দুর্গা বলে চিৎকার করে উঠে জ্ঞান হারালেন। শুনতে পেয়ে দুর্গা ছুটে এসে চোখে মুখে জলের ছিটে দিতে লাগল। সামান্য সময় পর পরমার জ্ঞান ফিরল। আস্তে আস্তে তিনি উঠে বসলেন। তাকে হাত ধরে দুর্গা তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর সে রূপুকে ফোন করে সব জানালো। 8 ঘন্টার মধ্যে রূপু বাড়ি চলে এলো। এসেই শাশুড়িমাকে পরীক্ষা করে দেখল প্রেশারটা একটু হাই। ওষুধ খাইয়ে এবং ঘুমিয়ে পড়তে বলে সে আবার নিজের ডিউটি করতে বেরিয়ে গেল। কল্যাণী হাসপাতালেই এখন সে পোস্টেড। এর ঠিক 4 দিন পর, সময় তখন সকাল 6টা। দুর্গার চিৎকার চেঁচামেচিতে পরমার ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এসে তিনি বললেন, কি হয়েছে? সাত সকালে এমন চিৎকার করছিস কেন? জেঠিমা, ঘুম থেকে উঠে সদর দরজা খুলতে গিয়ে দেখি দরজা আগে থেকেই হাট করে খোলা। সে কি, রাতে দরজা বন্ধ করে শুতে গিয়েছিলি তো? কি বলছো জেঠিমা? আমি দরজা বন্ধ করে প্রতিদিন 2 বার করে চেক করি, তবেই শুতে যাই। তাহলে দরজাটা কি খুললো, আর কি করেই বা খুললো? ততক্ষণে রূপুও উঠে বেরিয়ে এসেছে। সব কথা ইতিমধ্যেই তার কানে পৌঁছেছে। ঘর থেকে বেরিয়ে তার চোখ গেল নীলাদ্রির ঘরের দিকে। ঘরের দরজা খোলা। এগিয়ে সেদিকেই গেল সে। দেখল নীলু ঘুমোচ্ছে, ঘরে শ্রীময়ী নেই। মা, নীলুর ঘরের দরজা খোলা, শ্রীময়ী নেই। সারা বাড়ি খুঁজেও কোথাও শ্রীময়ীর দেখা পাওয়া গেল না। পরিষ্কার বোঝা গেল কাউকে কিছু না বলে সবাই ঘুম থেকে ওঠার আগে শ্রীময়ী দরজা খুলে পালিয়েছে। শ্রীময়ীর মামার নম্বরে ফোন করলেও রিং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। খুব চিন্তায় পড়ে গেল পুরো পরিবার। 5 ট্রাই করা সত্ত্বেও যখন তিনি ফোন ধরলেন না, তখন প্রতিমাকে ফোন করলেন পরমা। সব ঘটনা প্রতিমাকে জানিয়ে দেওয়া হলো। প্রতিমা ঘটক মশাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু তার ফোন সুইচ অফ। অবশেষে প্রতিমা বিজনকে সাথে নিয়ে দিদির বাড়ি আসার সিদ্ধান্ত নিলেন। দিদির এই দুঃসময় তাদের পাশে থাকাটা জরুরি। রূপু তার বাবা ডক্টর বিনয় কৃষ্ণ বসুকে ঘটনা সবিস্তারে জানিয়ে দিয়েছে।
এ বাড়িতে ছোট ছেলের বউকে নিয়ে যে অশান্তির আবহ সৃষ্টি হয়েছে 1 মাস ধরে, মেয়ে মারফত তার কানে আগেই পৌঁছেছিল। তিনি তার সব কাজ স্থগিত রেখে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি শুরু করে দিলেন। এমন একটি ক্রুশিয়াল সিচুয়েশনে ওই পরিবারের পাশে থাকাটা খুবই জরুরি। 1 ঘন্টার মধ্যে নিজ বাড়ি ব্যারাকপুর থেকে বেরিয়ে বিনয় কৃষ্ণ এবং রূপুর মা মণিমালা বিআই বাড়ি এসে পৌঁছলেন। পুরো বাড়িটি এই মুহূর্তে দুশ্চিন্তায় মুহ্যমান, আসন্ন বিপদের আশঙ্কায় অনেকটাই বিব্রত। শত হলেও বিআই বেয়ান। বড়মা তাই তাদের আপ্যায়ন করে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। দুর্গাকে ডেকে বললেন, ব্রেকফাস্টের ব্যবস্থা কর দুর্গা, পাউরুটি, মাখন আর মিষ্টি কিনে নিয়ে আয়। রূপুমা, তোমার বাবা মায়ের জন্য চায়ের জল বসাও। বিনয় কৃষ্ণ বললেন, কখন জানতে পারলেন? সবার আগে তো ঘুম থেকে দুর্গাই ওঠে, দরজা ওই খোলে প্রতিদিন। আজ দরজা খুলতে গিয়ে কথার আওয়াজ শুনে নীলাদ্রি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে অতিথিদের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং আঙ্কেল আন্টি, কেমন আছেন? আমরা ভালো আছি বাবা। আলমারি খোলা, নগদ 1 লক্ষ টাকা ছিল আর 20 ভরির মতন অলংকার, সব নিয়ে গেছে। কি বলছিস খোকা? ততক্ষণে রূপু চা নিয়ে চলে এসেছে। সবার হাতে চায়ের প্লেট তুলে দিতে দিতে সে বলল, এই অভিসন্ধি নিয়েই ও এ বাড়িতে এসে ঢুকেছিল। কি সাংঘাতিক! আমার আগেই সন্দেহ হয়েছিল। কিছু মনে করবেন না বেয়ান দিদি, আপনাদের আরো ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আপনাদের মতো বাড়িতে চাকে তাকে কি বউ করে নিয়ে আসা যায়? প্রতারকরা এইসব বাড়িকেই টার্গেট করে। আপনি ঠিকই বলেছেন দাদা, কিন্তু কি করব বলুন তো? 2 বছর ধরে মেয়ে দেখে দেখে আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম। সব মেয়ে এনগেজড, সেজন্য একটা ভুল করে বসেছি। মা, সবাই বলাবলি করছে পূর্বাঞ্চলের মাঠের ওখানে একটা পোড়া লাশ পাওয়া গেছে, একটা মেয়ের লাশ। সবাই বলছে ওটা নাকি শ্রীময়ীরই। 10:30টার সময় প্রতিমা এবং বিজন এসে পৌঁছল। সবিস্তারে সব ঘটনা গত 1 মাস ধরে যা ঘটেছে রূপুর কাছ থেকে শুনে প্রতিমা নিজেকে অপরাধী মনে করতে লাগলো। তিনি বললেন, আমার জন্যই তোদের এই দুর্দশা। আমায় ক্ষমা করে দে দিদি, আমার আরও ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তোর একার কেন দোষ হবে? দোষ যদি হয়ে থাকে সে দোষ আমাদের সবার হয়েছে। ওসব নিয়ে বিচার বিশ্লেষণ করে আর এখন কোনো লাভ নেই। 11:30টার সময় পুলিশের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। থানার আইসি কল্যাণ ঘটক 2 জন কনস্টেবল সহ বাড়ির ভেতরে চলে এলেন। সকলে ভাবলেন হয়তো শ্রীময়ী ডেড বডি পাওয়া গেছে, তা শনাক্ত করার জন্য বলতে এসেছেন। এই বাড়ির ছোট ছেলের স্ত্রীর লাশ আমরা পূর্বাচলের মাঠ থেকে উদ্ধার করেছি। ভিকটিমের মামা দেহ শনাক্ত করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আমরা এই বাড়ির সকল সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার করতে এসেছি। এই কথা শোনার পর উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিজন কৃষ্ণনগর কোর্টের ডাকসাইটে ক্রিমিনাল অ্যাডভোকেট। তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ক্ষমা করবেন স্যার, এই কেসে ভিকটিমের পক্ষের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা যায়। না, এখন আর তা করা যায় না। আপনাকে তদন্ত করে দেখে এভিডেন্সের ভিত্তিতে গ্রেফতার করতে হবে। আপনি কি তদন্ত করে দেখেছেন? আর কোনো এভিডেন্স কি আপনি পেয়েছেন? দেখুন স্যার, আমাকে আমার কাজ করতে দিন। আপনার যা বলার কোর্টে হাজির হয়ে বলবেন। একমাত্র দুর্গা ছাড়া বাড়ির সকল সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে চলে গেল। দুর্গা, প্রতিমা এবং রূপুর মা মণিমালা 3 জনেই কান্নায় ভেঙে পড়লেন। বিনয় বললেন, বেয়ান আপনি শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আমার এক ভাগ্নে সিআইডি বিভাগে আছে, ওর সাথে কথা বলে দেখছি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। বিনয় ফোন করলেন তার ভাগ্নে সুব্রত রাহাকে। কোনো এভিডেন্স ছাড়া অ্যারেস্ট করে নিয়ে গেছে? একদম চিন্তা করো না, দেখছি। কোন থানা? কল্যাণী। কখন অ্যারেস্ট করেছে? এই মাত্র। ঠিক আছে, একদম চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করব। বিনয় ফোন রাখতেই সুব্রত কল্যাণী থানাকে ফোন করলো। হ্যালো, কল্যাণী থানা, আমি ইন্সপেক্টর সিআইডি সুব্রত রাহা বলছি। হ্যাঁ বলুন। আপনি এইমাত্র হিমাদ্রি সেনগুপ্ত এবং তার পরিবারকে গ্রেফতার করে এনেছেন। আপনি জানেন ওই পরিবার একটি অতি সম্মানিত পরিবার, সমাজে তাদের বিপুল সম্মান। এমন একটি পরিবারকে গ্রেফতার করার আগে আপনাকে 5 বার ভাবা উচিত ছিল নাকি? ওদের যে সম্মান আপনি নষ্ট করলেন, অপরাধ প্রমাণিত না হলে সেই সম্মান কি আপনি আর ফিরিয়ে দিতে পারবেন তো? দেখুন, আমি আমার ডিউটি করেছি।
মোটেই আপনি আপনার ডিউটি করেননি। আপনি একটু বেশি তাড়াতাড়ি করেছেন। যথেষ্ট এভিডেন্স জোগাড় করে তবেই গ্রেফতার করা উচিত ছিল। কি এভিডেন্স আছে আপনার হাতে? অ্যারেস্ট মেমো কি তৈরি করে ফেলেছেন? না, মানে এইবার করতে যাচ্ছিলাম। গুড, এখনই মেমো তৈরি করবেন না। আমি থানায় আসছি, ততক্ষণ বিরত থাকুন। কথা দিলাম আপনার ওই কেস আমি সলভ করে দেবো। ওকে ইন্সপেক্টর। থ্যাঙ্কস। ঘটক ফোন রাখতে সুব্রত ফোন করলেন তার বস পরীক্ষিত পাকরাশিকে। আনুপূর্বিক সমস্ত ঘটনা সবিস্তারে সুব্রত তাকে জানালেন। সব শুনে পাকরাশি বললেন, তুমি আমাকে বাঁচালে সুব্রত। এক সপ্তাহের ওপর হাতে কোনো কেস নেই। বসে বসে মগজে জং ধরে যাচ্ছিল, নার্ভগুলো নিস্তেজ হয়ে পড়ছিল। যাক, দুদিন তাহলে ব্যস্ত থাকা যাবে। তুমি আমার বাড়িতে চলে এসো, আমি রেডি হয়ে অপেক্ষা করছি। পাকরাশির গাড়ি কল্যাণী থানায় যখন পৌঁছল, ঘড়িতে তখন 3:10 বাকি। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত থানার ভিতর প্রবেশ করলেন। পাকরাশিকে দেখেই আইসি কল্যাণ ঘটক চেয়ার থেকে উঠে এসে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্যার, কি সৌভাগ্য! কতদিন পর আপনার সাথে দেখা হলো। আসুন স্যার, বসুন। সুব্রতর সাথে পরিচিত হও। আমার সবচেয়ে প্রিয় সহকারী, ডিপার্টমেন্টের একজন সুদক্ষ অফিসার। ঘটক, শুনলাম তুমি এভিডেন্স ছাড়াই একটি মানি পরিবারের সকল সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে এসছো। ঘটনাচক্রে তারা সুব্রতর আত্মীয়? মানে ওই ভিকটিমের মামার অভিযোগের ভিত্তিতেই আমি গ্রেফতার করেছি স্যার। ঘটক, দুঃখের সাথেই বলতে হচ্ছে, ট্রেনিং এর সময় তদন্ত প্রক্রিয়া যা কিছু তুমি শিখেছিলে সবই ভুলে গেছো। কেউ অভিযোগ করলো আর তুমি গ্রেপ্তার করে নিয়ে এলে, তাহলে তো তোমার লকআপে জায়গা দিতে পারবে না। তোমাকে তো আগে তদন্ত করে দেখতে হবে অভিযোগের সারবত্তা আছে কিনা, অভিযোগের সমর্থনে কোনো এভিডেন্স আছে কিনা। আমি কি ঠিক বলছি ঘটক? হ্যাঁ স্যার। তাহলে তুমি আমায় বলো, তোমার হাতে কোনো এভিডেন্স আছে যা থেকে তোমার মনে হলো ওই পরিবারের সকল সদস্যই দোষী? কোনো উত্তর না দিয়ে ঘটক চুপ করে বসে রইলেন। পাকরাশি বললেন, ঘটক, তুমি ওদের সসম্মানে ছেড়ে দাও। তোমার এই কেস আমি সলভ করে দেব, তুমি চিন্তা করো না। পাকরাশির কথায় ঘটক ওদের সকলকে ছেড়ে দিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন। লকআপ থেকে বেরিয়ে সুব্রতকে দেখে রূপু বলল, বাপিদা, তুমি এখানে কি করছো? তোরা বাড়ি যা, আমি আসছি, তখন কথা বলবো। সুব্রত, তুমি ওদের গাড়ি করে বাড়ি পাঠিয়ে দাও, আর ড্রাইভারকে বলে দাও ফিরে এসে যেন আমাদের নিয়ে যায়। সুব্রত ওদের গাড়িতে তুলে দিতে গেল। পাকরাশি ঘটককে জিজ্ঞেস করলেন, লাশ প্রথম কে দেখতে পায়? ওই খেলার মাঠের পাশে ফাঁকা জায়গায় লাশটা পড়েছিল। ছেলেরা প্রতিদিন সকাল 6:30 মাঠে খেলতে যায়। লাশ ওরাই প্রথম দেখে এবং থানায় ফোন করে। ইনভেস্টিগেট করতে কে গিয়েছিল? আমি। তা তুমি গিয়ে কি দেখলে? লাশ থেকে খানিকটা দূরে জটলা সৃষ্টি হয়েছে। দূর থেকে দাঁড়িয়ে সবাই লাশ দেখছিল। জটলা সরিয়ে এগিয়ে গিয়ে লাশ পরীক্ষা করি। মুখ চোখ একদম গলে গেছে, চেনার উপায় ছিল না। বিভৎস অবস্থা। ভিকটিমের মামা কোথায় থাকে? কৃষ্ণনগর। খবর পেল কি করে? লাশের থেকে কিছুটা দূরে একটা মোবাইল ফোন এবং তার নিচে একটা চিরকুট পাই। ওই চিরকুটে একটা ফোন নম্বর লেখা ছিল এবং নির্দেশ দেওয়া ছিল ওই নম্বরে ফোন করে জানিয়ে দেওয়ার জন্য। চিরকুটটা কোথায়? ঘটক আলমারি থেকে একটি ফাইল বের করে এনে চিরকুটটা পাকরাশির হাতে দিলেন। সেই সময় সুব্রত এসে পাকরাশির পাশের চেয়ারে বসে চিরকুটের লেখাটা পড়লেন। চিরকুটটা ভালো করে পরীক্ষা করে পাকরাশি সেটা ঘটককে ফিরিয়ে দিলেন। তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন, তোমার কথা অনুযায়ী লাশের যা কন্ডিশন ছিল তাতে চেনার উপায় ছিল না, তাহলে তুমি কি করে কনফার্ম হলে যে ওটা মিসেস শ্রীময়ী সেনগুপ্তের লাশ? প্রথমে আমি আননোন ডেড বডি ধরে শুরু করি, তারপর চিরকুটটা পাই। সেই নম্বরে ফোন করে তাকে ঘটনাস্থলে আসতে বলি। তিনি এসে ডেড বডি এবং মোবাইল ফোনটা শনাক্ত করেন। এভাবেই আমি জানতে পারি। ভেরি গুড। তুমি ফোন করে জানানোর ঠিক কতক্ষণ পর ভিকটিমের মামা এসে পৌঁছান? সময়টা নোট করেছিলে? না স্যার, মানে সময়টা ঠিক নোট করা হয়নি, তবে ঘন্টা দেড়েক পর হবে। ভেরি ব্যাড। এই ছোট ছোট বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ।
যাই হোক, তুমি এটাকে কি কেস বলে মনে করছো? খুন না আত্মহত্যা? আত্মহত্যা? ওকে ঘটক, 3 দিনের মধ্যে তোমার এই কেস সলভ হয়ে যাবে। যা বলবো তুমি একটু সহযোগিতা করে যেও। শিওর স্যার। থানা থেকে বেরিয়ে পাকরাশি এবং সুব্রতর পরবর্তী গন্তব্য সেনগুপ্ত বাড়ি। সেনগুপ্ত বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া গেল না। গলির মুখে গাড়ি দাঁড় করাতে হলো। অপ্রশস্ত গলি, গাড়ি প্রবেশ করলে ব্যাক গিয়ারে বের করতে হবে, তাছাড়া মানুষ চলাচলে অসুবিধা হবে। সেই কারণে গলির মুখে দুজনে নেমে গেলেন। গাড়ি থেকে নেমে চারপাশটা খুঁটিয়ে দেখলেন একবার। একটা জায়গায় পাকরাশির চোখ আটকে গেল। সুব্রতকে ডেকে বললেন, সুব্রত, গলির মুখের বাড়িটার গেটের উপরে তাকিয়ে দেখো। হ্যাঁ, দেখছি স্যার। কি দেখলে? সিসি ক্যামেরা ফুটেজ নিতে হবে। শিওর। সেনগুপ্ত বাড়ির দরজার বাইরের কলিং বেল বাজাতে দুর্গা দরজা খুলে মণিকুন্তলা শুনে রূপু এক ছুটে গেটের কাছে এসে তাদের দুজনকে সাদরে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে সোফায় বসে সুব্রত জিজ্ঞেস করলেন, মামি কোথায়? ডেকে দিচ্ছি। বাড়ির সকলে ড্রয়িং রুমে চলে এলেন অতিথিদের সাথে পরিচিত হতে এবং একই সাথে কৃতজ্ঞতা জানাতে। রূপুই পরিচয় করিয়ে দিল সকলের সাথে। প্রথমে শাশুড়ি মাকে দিয়ে শুরু। রূপু বলল, ইনি আমার শাশুড়ি মা, আর ইনি আমার পিস্তুত দাদা সুব্রত রাহা, আর উনি তার সিনিয়র, দ্য ফেমাস ডিটেকটিভ অফিসার অফ কলকাতা পুলিশ, পরীক্ষিত পাকরাশি। কি সৌভাগ্য আমার, আপনার মতো মানুষ আমার বাড়িতে পা রেখেছেন। আমি তো ভাবতেই পারছি না। আপনার কত নাম শুনেছি। আপনি আমায় জানেন? আপনার নাম কে না জানে বলুন তো? আপনি একজন সেলিব্রিটি। পুলিশে কাজ করেও যে সেলিব্রিটি হওয়া যায় তা আপনি মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছেন আপনার কাজের মাধ্যমে। সকলের সাথে আলাপ পরিচয় পর্ব মিটে যাবার পর পাকরাশি বললেন, আমাকে কয়েকটা কথা জানতে হবে। কে বলতে পারবেন? মা বলতে পারবেন। ঠিক আছে, মায়ের সাথে আপনিও বসুন। আমাকে প্লিজ আপনি নয়, তুমি করে বলবেন। আমি আপনার ছোট বোনের মতো। ভিকটিম তো আপনার ছোট ছেলের স্ত্রী। কতদিন হলো বিয়ে হয়েছে? ওই মাস চারেকের কিছু বেশি। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ। যোগাযোগ কিভাবে হয়েছিল? ঘটক মারফত। ঘটকের বাড়ি কোথায়? কৃষ্ণনগর। ঘটকের সাথে কিভাবে পরিচয়? আমার বোন তো কৃষ্ণনগরে থাকে, ওর মাধ্যমেই। ঘটকের নাম ঠিকানা আমার চাই। আমার বোন জানে, ওর কাছ থেকে জেনে দিচ্ছি। বিয়ের আগে মেয়ের বাড়ি এবং অন্যান্য বিষয়ে ভালোভাবে অনুসন্ধান করে নিয়েছিলেন? ওটাই একটা বিরাট ভুল হয়েছিল। কোনো কিছু খোঁজ খবর না করে বিয়েতে মত দেওয়া হয়েছিল। স্ট্রেঞ্জ। বিয়ে অর্থাৎ বিয়ের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? কৃষ্ণনগর? না, এখানে কল্যাণীতে। মানে? রূপু এবার পুরো ঘটনা, অর্থাৎ কেন অনুষ্ঠান এই কল্যাণীতে করা হয়েছিল তা সবিস্তারে বুঝিয়ে দিল। সব শুনে পাকরাশি বললেন, বুঝতে পেরেছি। মুখে তার ইঙ্গিতপূর্ণ হাসি। পরবর্তী অংশ আগামী সপ্তাহে। শুনছিলেন ইন্সপেক্টর পাকরাশি সিরিজের নীল মাকড়সা রহস্যের প্রথম পর্ব। সমস্ত রহস্য উন্মোচন হবে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। ততদিন আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন গল্পের ফেরিওয়ালা গ্রুপ। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, রিতম, জয়, সুদীপ্ত, আয়ুষী, বর্ণালী, মৌমিতা, মৌসুমী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ফিরব এই গল্পের অন্তিম পর্ব নিয়ে।